তো পূর্বে আমি ব্যয় সংক্রান্ত লেনদেন, আয় সংক্রান্ত লেনদেন, তারপর মূলধন সংক্রান্ত লেনদেন বিস্তারিত আলোচনা করেছি। এখন স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত কিছু লেনদেন আলোচনা করব। স্থায়ী সম্পদ কোনগুলি, তাই না? স্থায়ী সম্পদ হচ্ছে এই যে আসবাবপত্র, দালান কোঠা, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, তাই না? এইগুলি। এখন স্থায়ী সম্পদের জাবেদার নিয়ম হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় করলে স্থায়ী সম্পদ হিসাব ডেবিট হয়, আর কখনো নগদান ক্রেডিট হবে যদি নগদে হয়, প্রদেয় হিসাব ক্রেডিট হবে যদি ধার থাকে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে যদি চেকের মাধ্যমে হয়। যেমন সম্পদ ক্রয়ের জন্য সম্পদ হিসাব ডেবিট হবে, আর ওই সম্পদটা যদি নগদে ক্রয় করি সম্পদের নাম ডেবিট, নগদান ক্রেডিট। সম্পদ যদি বাকিতে ক্রয় করি তাহলে সম্পত্তির নাম ডেবিট, প্রদেয় হিসাব অথবা সরবরাহকারী হিসাব ক্রেডিট। সরবরাহকারী মানে পাওনাদার কিন্তু, আর খরিদ্দার মানে দেনাদার। কিছুক্ষণ আগে বলেছিলাম চেক দ্বারা ক্রয় করা হলে ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ যদি আমি আসবাবপত্র কিনি নগদে, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। আসবাবপত্র যদি বাকি থাকে তাহলে আসবাবপত্র ডেবিট, সরবরাহকারী হিসাব ক্রেডিট। সরবরাহকারী যার কাছ থেকে কিনছি তার নাম। আসবাবপত্র যদি চেকের মাধ্যমে কিনি আসবাবপত্র ডেবিট, ব্যাংক ক্রেডিট। তার মানে সম্পত্তির নামটা ডেবিট হচ্ছে, আর নগদে হলে নগদান ক্রেডিট, বাকিতে হলে সরবরাহকারী ক্রেডিট অথবা প্রদেয় হিসাব ক্রেডিট, আর চেকের মাধ্যমে হলে ব্যাংক ক্রেডিট। তবে আমরা যদি আবার শেয়ারের মাধ্যমে শেয়ারের বিনিময়ে সম্পদ কিনি তখন যাবে আবার সম্পদ ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। সেটা আমরা সেকেন্ড ইয়ারে বুঝবো। ওকে, এখন 62 নাম্বার থেকে আলোচনা করবো। 62 থেকে যদি 80 পর্যন্ত আলোচনা করি তাহলে কিন্তু আজকে আমার 100টা লেনদেন আলোচনা হবে, তাই না? 100টা লেনদেন আলোচনা সম্পূর্ণ হবে, কারণ আমি 81 থেকে শুরু করেছিলাম। নগদে আসবাবপত্র ক্রয় 60,000 টাকা, এই জায়গাটা সবাই পারবে। এটা ব্যবহারের জন্য আসবাবপত্র কিনেছি, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে নগদে আসবাবপত্র ক্রয়। যন্ত্রপাতি ক্রয় করা হলো নগদে কি ধারে বলা নাই, কোনো প্রতিষ্ঠানের নামও নাই, তার মানে এটা নগদ মনে করতে হবে। যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি বৃদ্ধি পাচ্ছে সম্পদ, আর নগদান হিসাব ক্রেডিট। আমি একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য, কারণ এই 100টা লেনদেন আলোচনা করতেছি। যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। চেক দ্বারা কম্পিউটার ক্রয়, আচ্ছা কম্পিউটারটা কিন্তু অফিস সরঞ্জামের মধ্যে পড়ে, তাই অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করব, অথবা ব্যাংক হিসাব ক্রেডিট করব, নগদান হবে না, কারণ এই যে চেক আছে, চেক থাকলে ব্যাংক হয়। আবারও বলি, চেক মারফত কম্পিউটার ক্রয়, কম্পিউটার, টাইপরাইটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, এগুলি কিন্তু অফিস সরঞ্জাম ডেবিট হবে। আর আমরা যখন আলমারি কিনবো, চেয়ার টেবিল কিনবো, ওটার জন্য আসবাবপত্র হিসাব ডেবিট হবে। বিষয়টি মনে রাখবো। তাহলে কম্পিউটার কেনা হয়েছে অফিস সরঞ্জাম ডেবিট, চেকের মাধ্যমে কেনা হয়েছে তাই ব্যাংক জমা কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয়, তার মানে কি এটার জন্য যাবে হবে এই আসবাবপত্র ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। ফার্নিচারের দোকান থেকে যেগুলি কিনবো এগুলি আসবাবপত্র। ফার্নিচারের দোকানে কি থাকে? আলমারি থাকে, কাঠের আলমারি হতে পারে, স্টিলের আলমারি হতে পারে, সমস্যা নেই, সেগুলি অবশ্যই অফিস সরঞ্জাম, সরি আসবাবপত্র। আলমারি, চেয়ার, তারপরে সেলফ, তাক, এটাও আসবাবপত্র। কিন্তু যন্ত্রে চালিত যেগুলি সেগুলি অফিস সরঞ্জাম, যেমন কম্পিউটার অফিস সরঞ্জাম, তারপরে টাইপরাইটার অফিস সরঞ্জাম, যদি টাইপরাইটার এখন দেখা যায় না। তারপর হচ্ছে প্রিন্টার মেশিন, ফটোকপি মেশিন, এগুলো সব অফিস সরঞ্জাম। ফ্যান, ওই যে উপরে সিলিং ফ্যান কিনি না, ফ্যান, স্ট্যান্ড ফ্যান, এগুলো কিন্তু অফিস সরঞ্জাম। বাকিতে মেশিন ক্রয় করা হলো, তো মেশিন হিসাব ডেবিট। আচ্ছা, মেশিন হিসাবের বাংলা হচ্ছে যন্ত্রপাতি, আর প্রদেয় হিসাব বা সরবরাহকারী হিসাব ক্রেডিট। এখানে একটি বিষয়, মেশিন হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট অনেক বইতে করেছে, কিন্তু প্রদেয় হিসাবের চেয়ে সরবরাহকারী হিসাব ক্রেডিট করা উত্তম। প্রদেয় হিসাবটা সৃষ্টি হয় মূলত পণ্য ক্রয়ের ফলে, সেজন্য সরবরাহকারী লেখা উচিত। তবে অনেক সময় প্রতিষ্ঠানের নাম থাকে, যেমন হাসান মেশিনারিজ এর নিকট থেকে যন্ত্র ক্রয় করা হলো, যন্ত্রপাতি হিসাব ডেবিট, হাসান হিসাব ক্রেডিট। হাসান এখানে সরবরাহকারী, যে সরবরাহ করেছে সে সরবরাহকারী, এবং সরবরাহকারী অবশ্য পাওনাদার হিসেবে গণ্য। সরবরাহকারী মানে পাওনাদার,
আর কাস্টমার বা খরিদ্দার মানে দেনাদার, সেটি বারবার বলছি, খেয়াল রাখবো। এই যে নাইদ মেশিনারি হতে যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আর ধারে কিনছি, নগদ উল্লেখ নাই, নাইদের নাম আছে, নাইদ মেশিনারি মানে কি প্রতিষ্ঠানের নাম আছে, তারপর নাইদ মেশিনারি হিসাব ক্রেডিট। এই যে সরবরাহকারী হিসাব ব্র্যাকেটে লিখতে পারি নাইদ মেশিনারি, বাকিতে ক্রয় করা হয়েছে। অফিসের জন্য ফটোকপি মেশিন ক্রয় 8,000 টাকা, বহন খরচ 2,000 টাকা। মনে করো ঢাকা থেকে আমরা 80,000 টাকা দিয়ে একটি ফটোকপি মেশিন উন্নত মানের কিনেছি, আনার জন্য কুরিয়ার সার্ভিস চার্জ লেগেছে আমার আবার 2,000। তাহলে এখন জাবেদা করবো এই 80,000 টাকা আর 2,000 টাকা দুটো যোগ করে একসাথে জাবেদা করবো। কারণ কোনো সম্পদ কেনার সময় যদি খরচ হয়, বসানো সংস্থাপন ব্যয়, পরিবহন ব্যয় যদি হয়, তাহলে সব সহযোগ করে একবারে আমরা ওই সম্পদের জাবেদা করি। যেমন আমরা ওই যে অষ্টম অধ্যায়ে ইন্টারমিডিয়েট প্রথম পত্রের এইচএসসি প্রথম পত্রের যে বই আছে, অষ্টম অধ্যায়ে অবশ্যই সংক্রান্ত যে জাবেদা আছে স্থায়ী সম্পদের হিসাব, সেখানে কিন্তু আমরা যত সম্পদের সাথে ওই অন্যান্য খরচ যোগ করি, অনুরূপভাবে এটা যোগ করে একবারে জাবেদা করবো অফিস সরঞ্জাম ডেবিট। কারণ কম্পিউটারটা তো ফটোকপি মেশিনটা তো অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, এই দুটো যোগ করে 82,000 টাকা, এবং নগদান হিসাব ক্রেডিট 82,000 টাকা। এখন আসবাবপত্র ক্রয় 40,000 টাকা, বহন খরচ 2,000 টাকা, 40 আর 2 42,000 টাকা নিয়ে জাবেদা করবো। যন্ত্রপাতি ক্রয় 1 লাখ টাকা, বহন খরচ 5,000 টাকা, তাহলে 1,05,000 টাকা নিয়ে জাবেদা করবো। যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট, এই বিষয়টা খেয়াল রাখবো। সম্পত্তি ইজারা নেওয়া হলো, ইজারা নেওয়া হলো মানে কি আমি একটা সম্পদ লিজ নিলাম, তাহলে এটা ইজারা সম্পত্তির মধ্যে পড়বে। ইজারা সম্পত্তি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল, ইজারা সম্পত্তি তো দেখা যায়, কিন্তু এটা অদৃশ্য সম্পদ কিভাবে হয়? ইজারা সম্পদ যেটা দেখা যাচ্ছে ওটা দালিলিক মালিক কিন্তু আমি না, ওটা আমি লিজ নিয়েছি। তা লিজ নেওয়ার জন্য আমি যে দলিলটা সংরক্ষণ করি, সেই দলিলটা আমার কাছে সম্পদ, তাই না? দলিলটা মেয়াদ 5 বছর 3 বছর হতে পারে, আজীবনের জন্য তার লিজ নেওয়া হয় না। সেজন্য ইজারা সম্পত্তিটা অদৃশ্য সম্পদ হিসেবে গণ্য, কারণ ওই যে সম্পদ দেখা যাচ্ছে ওটা আমার না, ওটা লিজ নেওয়া সম্পদ। তারপর দলিলটা আমার কাছে, দলিলের যে বিশেষ করে ভ্যালু, সেটা কিছুদিন পরে কিন্তু থাকবে না আর, তাই না? 5 বছর 10 বছর পরে ইজারা শেষ হলে দলিলের মূল্য শেষ। তাই ইজারা সম্পত্তিটা ওই বিশেষ করে অদৃশ্য সম্পদ, অদৃশ্য স্থায়ী সম্পদ। মালিকের অর্থ দ্বারা ব্যবসার জন্য আলমারি ক্রয়, আলমারিটা কিন্তু আসবাবপত্র, আসবাবপত্র হিসাব ডেবিট। আর মালিকের টাকা দিয়ে কিনেছে, তা ব্যাংক মূলধন হিসাব ক্রেডিট হবে। মালিকের টাকা দিয়ে কোনো কিছু ব্যবসার জন্য খরচ হলে মূলধন ক্রেডিট হবে, কারণ মালিক ব্যবসা নিয়ে এসেছে টাকাটা। আর 10 মিনিটের মধ্যে, 10 মিনিটও লাগবে না, 5-6 মিনিটে শেষ করবো ইনশাল্লাহ। অগ্রণী ব্যাংকে স্থায়ী হিসাবে অর্থ জমা, আচ্ছা স্থায়ী হিসাবে অর্থ জমা দেওয়া হলে বিনিয়োগ হিসাব ডেবিট হয় আর নগদান হিসাব ক্রেডিট হবে। ভালো করে লক্ষ্য করি, ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, সেখানে আমরা জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু যদি বলা থাকে ব্যাংকে স্থায়ী হিসাব খোলা হলো, তখন কিন্তু বিনিয়োগ হিসাব ডেবিট হবে, স্থায়ী হিসাবটা লাভের উদ্দেশ্যে বিনিয়োগ করা হয়, বিষয়টি খেয়াল রাখবো। ক্রস চেকের মাধ্যমে ভূমি ও দালান কোঠা ক্রয় 9 লক্ষ টাকা, তো ভূমি ও দালান কোঠা হিসাব ডেবিট, আর ক্রস চেক হলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়, অর্থাৎ চেক দ্বারা দালান কোঠা ক্রয়, এটা বোঝাচ্ছে। ক্রস চেক হোক আর যাই হোক, চেক দিলেই ব্যাংক হিসাব ক্রেডিট, কোনো কথা নেই, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। পরের লেনদেনটি লক্ষ্য করি, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় বাবদ মজুরি, এটার জন্য যাবে যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরি, এটা যদি আমি মজুরি হিসাব ডেবিট করি আর নগদান হিসাব ক্রেডিট করি তাহলে ভুল হবে, কারণ পণ্য আনার জন্য যে মজুরি, সেটার জন্য মজুরি হিসাব ডেবিট করব। কিন্তু যদি আমি যন্ত্রপাতি জন্য মজুরি সংস্থাপন ব্যয় করি বা কোনো সম্পত্তি স্থাপনের জন্য সংস্থাপন ব্যয় হয়, তাহলে ওই সম্পত্তির নাম ডেবিট হবে। যেমন যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, তাই যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সুনাম অর্জন ব্যয়, সুনাম কিন্তু অদৃশ্য সম্পদ, তাই সুনাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট দিতে পারি, চেক দ্বারা, তো চেক দ্বারা বলেছে। সুনাম কিন্তু, আচ্ছা আমার সুনাম, আমি বিশেষ করে ইউনিভার্সিটি যখন অ্যাডমিশন কোচিং চালাইতাম এক সময়, সেই সময় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যখন ঢাকা চলে যাই, আমি একসময় আদমজি ক্যান কলেজের টিচার ছিলাম, তখন কুষ্টিয়ায় আমি ইউসিসি কোচিং, কুষ্টিয়ায় বাড়ি আমার, ইসলাম ইউনিভার্সিটি পড়তাম, তখন আমার সুনাম আমি বিক্রি করেছিলাম।
1 লক্ষ টাকায় সেই সময় 2003-4 সালে বিক্রি করেছিলাম। কিভাবে? আমার ওইখানে প্রচুর সুনাম ছিল, ফলে আমার যে নাম একটা প্রসপেক্টাসে ব্যবহার করবে, তার জন্য আমাকে সুনাম বাবদ টাকা দিয়েছিল। এখন ওই সুনামের এই সময় ওই সুনামে এক নাম মূলত। এই সুনামটা হচ্ছে, আমি এখানে একটি সিঙ্গার নামে একটা শোরুম খুলতে চাই, তো সিঙ্গারকে আমাকে কিন্তু ডিলারশিপ নিয়ে টাকা দিতে হবে, তাহলে সিঙ্গারের সুনাম বাবদ তাকে আমি এক্সট্রা টাকা দিচ্ছি। এটা হচ্ছে সুনাম। এই সুনাম সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর চেকের মাধ্যমে দিলে ব্যাংক হিসাব ক্রেডিট। পরের লেনদেনটি লক্ষ্য করি। ভূমি ক্রয় করে 5 লক্ষ টাকা চেকে প্রদান, আর নগদে দেওয়া হয়েছে 60,000 টাকা, নগর উন্নয়ন ব্যয়। তাহলে ভূমি হিসাব ডেবিট করব, এই 2টা টাকা যোগ করে, তার কারণ ভূমি উন্নয়ন করতে খরচটা হয়েছে, 2টা যোগ করে লিখবো। আর 2টা ডেবিট হবে, যেটা চেকে প্রদান করেছি ব্যাংক হিসাব ক্রেডিট হবে 5 লাখ টাকা চেকে দিলাম, নগদে দিলাম 60,000, নগদ হিসাব ক্রেডিট। ভালো করে লক্ষ্য করি, ভূমি কিনলাম চেকের মাধ্যমে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে, 5 লাখ টাকা দিয়েছি চেকের মাধ্যমে। আর এটা উন্নয়নের জন্য 60,000 টাকা আবার সেটা দিয়েছি নগদে, তাই ওটা নগদান হিসেবে লিখতে হবে। একটা ডেবিট 2টা ক্রেডিট। মোট টাকাটা ভূমি এবং ভূমির সাথে যে আলাদা খরচ হয়েছে, 2টা মিলে আমার খরচ ডেবিট দিকে ভূমি হিসাবে লিখবো। কিন্তু 2টা টাকা একটা চেকে দিয়েছি, একটা নগদে দিয়েছি। যেটা চেকে দিয়েছি ব্যাংক হিসাব, যেটা নগদে দিয়েছি নগদান হিসাব ক্রেডিট হবে, 2টা ক্রেডিট হবে। আর 5টা লেনদেন আলোচনা করবো 80 পর্যন্ত। যন্ত্রপাতি ক্রয় 60,000 টাকা, পরিবহন খরচ 5,000, সংস্থাপন ব্যয় 5,000, সব যোগ করে 70,000 টাকা নিয়ে জাবেদা করবো। যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিছুক্ষণ আগে যেটা বললাম, সংস্থাপন ব্যয়, পরিবহন সব যোগ করে একবারে জাবেদা করবো, যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। নতুন যন্ত্রপাতি মেরামত। আচ্ছা, যন্ত্রপাতির মেরামতের জন্য জাবেদা করবো মেরামত ডেবিট, নগদান ক্রেডিট, এইটা। কিন্তু যদি বলে নতুন যন্ত্রপাতির মেরামত, তখন জাবেদা করবো যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। আমি আবারও বলছি, শুধুমাত্র যদি বলা থাকে যন্ত্রপাতির মেরামত খরচ 5,000 টাকা, মানে এটা নিয়মিত খরচ, আমার মাঝে মাঝে যন্ত্রপাতি মেরামত করি, সেই খরচ বোঝায়, তখন জাবেদা করব মেরামত ডেবিট, নগদান ক্রেডিট। আর যদি বলে নতুন যন্ত্রপাতির মেরামত ব্যয়, মানে কিনে ব্যবহার করার আগে আমি মেরামত করতেছি কোনো সমস্যার কারণে, সেটার জন্য জাবেদা করব যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। ব্যবহারের আগে যদি আমরা মেরামত খরচ দেওয়া লাগে, খেয়াল রাখবো। ক্যাশ রেজিস্টার মেশিন করায়। ক্যাশ রেজিস্টার মেশিন মানে কি? ওই যে ব্যাংকে অনেক সময় টাকা কাউন্ট করে না, টাকা গোনার মেশিন, ওটাকে ক্যাশ রেজিস্টার মেশিন বলে। ওটার জন্য জাবেদা করব এই অফিস সরঞ্জাম ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ চেক দ্বারা ক্রয় করা হয়েছে, ক্যাশ রেজিস্টার মেশিন চেক দ্বারা ক্রয়, তো ক্যাশ রেজিস্টার মেশিনটা অফিস সরঞ্জামের মধ্যে পড়ে, যেমন কম্পিউটার অফিস সরঞ্জামের মধ্যে পড়ে। তাই অফিস সরঞ্জাম হিসাব ডেবিট করব, ব্যাংক হিসাব ক্রেডিট করব। ক্যাশ রেজিস্টার মেশিন এক ধরনের কম্পিউটারের মতো গণনাকারী মেশিন, তাই না? কম্পিউটার না, কিন্তু অফিস সরঞ্জামের মধ্যে পড়ে। আর 2টা লেনদেন আলোচনা করবো আজকে, শেষ করে দিব। নতুন আসবাবপত্র ক্রয়ের জন্য পুরাতন কম্পিউটার প্রদান 20,000 টাকা, এটা আনকমন আইটেম। আমি একটি 20,000 টাকা মূল্যের, আমার বাসায় একটি কম্পিউটার আছে, আমার অফিসে একটি কম্পিউটার আছে, সেই কম্পিউটারটা দিয়ে দিলাম ফার্নিচারের দোকানদারকে, আর সেখান থেকে আমি একটি আসবাবপত্র নিলাম। আসবাবপত্রের মূল্য 20,000, কম্পিউটারের মূল্য 20,000। তাহলে কম্পিউটারের বিনিময়ে আসবাবপত্র নিচ্ছি, আসবাবপত্র আসতেছে, তাই না? তা আসবাবপত্র ডেবিট, কম্পিউটার দিয়ে দিচ্ছি, চলে যাচ্ছে অফিস সরঞ্জাম ক্রেডিট, কম্পিউটারটা অফিস সরঞ্জামের মধ্যে পড়বে। আজকের আলোচনা শেষ প্রশ্নটি লক্ষ্য করি, শেষ প্রশ্ন, এরপরে আজকের আলোচনা করব না। 80,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করে 30,000 টাকা নগদে, অবশিষ্ট চেকে প্রদান। তো যন্ত্রপাতি হিসাব ডেবিট করব 80,000 টাকা, নগদে দিচ্ছি 30,000, নগদান হিসাব ক্রেডিট করব 30,000 টাকা। এখন 80,000 টাকার মধ্যে যদি 30,000 টাকা নগদে দিই, অবশিষ্ট চেকে মানে কি? অবশিষ্ট হচ্ছে 50,000, 50,000 টাকা, সেটা চেকে দিচ্ছি, ব্যাংক হিসাব ক্রেডিট। আবারও বলছি, মোট 80,000 টাকা নগদান যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে, নগদ দিচ্ছি 30,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট। অবশিষ্ট চেকে মানে কি? এটা থেকে এটা বিয়োগ করে বাকি যে টাকা থাকে সেটা ব্যাংক হিসাব হবে, কারণ এখানে বলেছে অবশিষ্ট চেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আমার আলোচনা। আমি আজকে এই পর্যন্ত 180টা লেনদেন আলোচনা করলাম ধারাবাহিকভাবে। তো সামনের ক্লাসে আমি আবার 181 থেকে চেষ্টা করবো 100টি লেনদেন আলোচনা করার।
সামনের ক্লাসে আগামীকাল অবশ্য কলেজ খোলা, আগামীকাল দুপুরে না পারলে সন্ধ্যায় আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।